আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা 4 ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি। এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে অনুশীলনীর 12 পর্যন্ত আলোচনা করেছি। এখন 13 থেকে শুরু করব। আজকে আমি 13, 14, 15 নং অঙ্কের সমাধান প্রদান করব। তাহলে চলো এই অঙ্কগুলোর সমাধান শিটে। 13 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে জুবায়ের এবং রিয়া উভয়ে 7% হারে 6 বছরের জন্য 25,000 টাকা করে ব্যাংকে জমা রাখলো। যদি জুবায়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং 6 বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে। এই অঙ্কটিতে একই মান রয়েছে কিন্তু একটা ভিন্ন জিনিস রয়েছে। ভিন্ন জিনিসটা কি? একজনকার হচ্ছে সরল মুনাফা আর একজন হচ্ছে কি চক্রবৃদ্ধি মুনাফা। এই দুজনকারকে আগে কি করতে হবে? মুনাফা বের করতে হবে। মুনাফা বের করার পরে কি করতে হবে? আসলের সাথে যোগ করতে হবে। আসলের সাথে যোগ করলে মুনাফা আসলে টাকাটাও আমরা পেয়ে যাব। এখন এই অঙ্কটির সমাধান যেভাবে করবা, তাহলে প্রথমে জুবায়েরের ক্ষেত্রে, তাহলে জুবায়েরের ক্ষেত্রে এখানে যা মানগুলো দেওয়া আছে, এখানে আসল পি সমান হচ্ছে 25,000 টাকা, মুনাফার হার আর সমান হচ্ছে 7% বাই 7/100, সময়কাল এন সমান হচ্ছে 6 বছর। এখন আমরা জানি সরল মুনাফার সূত্র কি? আই সমান হচ্ছে পি আর এন। এখন এই মানগুলো এই সূত্রের মধ্যে বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিয়ে গুণ করলে হয় 10,500 টাকা। আমি এগুলো আর বিস্তারিত আলোচনা করতেছি না। এরপরে সুতরাং মুনাফা আসল, তাহলে মুনাফা আসল আমরা কি করব? এবার মুনাফার সাথে আসল যোগ করলে মুনাফা আসল পেয়ে যাব। মুনাফা 10,500 যোগ 25,000 আসল। এখন এটা যোগ করলে কত হয়? 35,500 টাকা। এটা হচ্ছে মুনাফা আসল। এটা কার ক্ষেত্রে? জুবায়েরের ক্ষেত্রে। এবার রিয়ার ক্ষেত্রে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটা এখানে লিখবা। তারপরে এখানে দেখো আসল পি 25,000 টাকা, মুনাফার হার 7% মানে হচ্ছে 7/100, সময়কাল এন সমান হচ্ছে 6 বছর। এখন এই মানগুলো এখানে বসিয়ে দিব। 25,000 এখানে থার্ড ব্র্যাকেট শুরু, তারপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট 1 যোগ 7/100, আর এর মানটা কি? 7/100, তারপরে ফার্স্ট ব্র্যাকেট শেষ, পাওয়ার হচ্ছে 6 মানে সময়কাল হচ্ছে 6, মাইনাস হচ্ছে কি 1। এখানে প্রথমে আমরা কি করব? 7/100 এটা ভাগ করে নিব। ভাগ করে নেওয়ার পরে 1 যোগ করব। যোগ করে যে মানটা পাবো সেই মানটা কয়বার গুণ হবে? পাওয়ার 6 আছে মানে 6 বার গুণ হবে। গুণ করার ফলে যে গুণফলটা পাবো তা থেকে 1 বিয়োগ করব। তাহলে 1 বিয়োগ করলে যে মানটা পাবো তা এই 25,000 এর সাথে গুণ করব। গুণ করলে পাবো আমরা 12,518.26 টাকা। তাহলে সুতরাং মুনাফা আসল। তাহলে মুনাফা আসল কি হবে? তাহলে মুনাফা যোগ আসল। তাহলে মুনাফা এখানে দেখো 12,518 যোগ 25,000, তাহলে যোগ করলে কত হয়? 37,518 টাকা 0.26 টাকা। এখানে দেখো এখানে সি ক্ষুদ্রতর আই, তাহলে সি ক্ষুদ্রতর আই মানে কি? এই যে চক্রবৃদ্ধি মুনাফাটা হচ্ছে মানে বেশি, আর হচ্ছে যে সরল মুনাফাটা হচ্ছে কম। এক্ষেত্রে 6 বছরে রিয়ার মুনাফা জুবায়েরের তুলনায় বেশি, সুতরাং রিয়া বেশি লাভবান হবে। এরপরে 14 নম্বর অঙ্কটিতে বলা হয়েছে আহসান ও তাহাসিনা উভয়ে 11% মুনাফা হারে 5 বছরের জন্য 20,000 টাকা ব্যাংকে জমা রাখলো। যদি আহসান 6 মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা 4 মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং 5 বছর পরে কার কত টাকা মূলধন হবে। এখন এখানে দেখো যে 20,000 টাকা কিন্তু রয়েছে, তারপরে উভয়ে কিন্তু চক্রবৃদ্ধি, কিন্তু এবার মাস অন্তর। একজন হচ্ছে বছরে 6 মাস মানে বছরে 2 বার, আর একজন হচ্ছে 4 মাস মানে কয়বার? বছরে 3 বার মুনাফা পাবে। এখন লাভবান কে হবে? এখন অঙ্কটা করবা যেভাবে, তাহলে এখানে উভয়ের ক্ষেত্রে মুনাফার হার বাৎসরিক আনুপাতিক হারে পরিবর্তন করতে হবে। তাহলে এখানে আহসানের ক্ষেত্রে 6 মাস অন্তর 1 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা, তাহলে 6 দিয়ে ভাগ করো 12কে, তাহলে কয়বার পাচ্ছে? বছরে 2 বার। অতএব 6 মাস অন্তর 5 বছরে মুনাফা প্রাপ্তির সংখ্যা 2 গুণন 5 মানে বছরে কয়বার? 2 বার। তাহলে 5 বছরে হচ্ছে 10 বার, 5 দুগুণা 10 বার, সুতরাং এন এর মান হচ্ছে 10। তারপরে আবার 6 মাস বা 6/12/1/2 বছরে মুনাফার হার, তাহলে মুনাফার হার কি হবে? যে হারটা দেওয়া আছে, এই যে 11% হার দেওয়া আছে, এই হারের সাথে আমরা কি করব? গুণ করব। তাহলে গুণ করলে কত হয়? তাহলে 5.5% মানে হচ্ছে 5.5/100। এখন কি করব? সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা সূত্র বসাবো, তারপরে মানগুলো বসিয়ে দিব। এগুলো আমরা কিন্তু একবারে ডাইরেক্ট ক্যালকুলেটরে যদি তোমরা করো, ডাইরেক্ট ক্যালকুলেটরে করলে হচ্ছে 14,162.89 টাকা আসবে। এখন এরপরে কি আছে? চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র জানি পি ইন্টু 1 যোগ আর পাওয়ার
এন। এখন আবার মানগুলো বসিয়ে দিব, আবার এটা ক্যালকুলেটারে একবারে মানগুলো বসালে আমার মান আসে কত, 34,162.89 টাকা। এই মুনাফাটা হচ্ছে আহসানের ক্ষেত্রে। এবার একইভাবে তাহসিনের ক্ষেত্রে মানগুলো বের করব। এখানে আগে ছিল আহসানের ক্ষেত্রে কয় মাস, 6 মাস অন্তর, এখানে 4 মাস। একইভাবে 12কে 4 দ্বারা ভাগ করব, তাহলে 3 বার আসবে। আর 4 মাস অন্তর 5 বছরে মুনাফা প্রাপ্তি আসবে কত, বছরে 3 বার হলে 5 বছরে 3 5 15 বার, তাহলে এন এর মান হচ্ছে কত, 15। আবার কি হচ্ছে, 4 মাস অন্তর এখানে কি করব আমরা, মুনাফার হার মানে 1/3 দিয়ে কি করব, মুনাফার হারকে গুণ করব, গুণ করলে হয় 11/3। তাহলে এখানে ভাগ, এখানে কি হচ্ছে যে 11/3 গুণন 100। এখন চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে পি ইন্টু এখানে 1 যোগ আর পাওয়ার এন। এখানে আমাদের গুণ করলে মান আসে কি, এখানে 34,325.51 টাকা। আর এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা, আগে মূলধনটা কিন্তু বের করা হয়েছে, তারপর চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে সি সমান এ মাইনাস পি। তাহলে এখানে দেখো আমরা এটা থেকে বিয়োগ করব, মানে আসলটা বা প্রারম্ভিক মূলধনটা বিয়োগ করলে হচ্ছে যে মুনাফা পেয়ে যাব। এখন এখানে আহসানের প্রাপ্ত মুনাফা হচ্ছে 14,162.89 টাকা, আর তানজিলার প্রাপ্ত মুনাফা 14,325.51 টাকা। সুতরাং তানজিলার প্রাপ্ত মুনাফা আহসানের তুলনায় বেশি, তাই তানজিলা বেশি লাভবান হবে। এরপরে আসি 15 নম্বর অঙ্কটিতে। এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে 11% চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর মুনাফা ভিত্তিক 50,000 টাকা ঋণ নিলেন। যদি ওই ব্যক্তি প্রতি মাসে 12,000 টাকা করে ঋণ পরিশোধ করে, তবে এখন অঙ্কটির মধ্যে কি রয়েছে, 50,000 টাকা ঋণ নিছে, কিন্তু এখন কি হারে, চক্রবৃদ্ধি হারে প্রতি মাস অন্তর, মানে প্রতি মাসে সে কি করে মুনাফা ঋণের টাকা প্রদান করে, কত শতাংশ, 11% হারে। এখন এখানে দেখো 1 নম্বরে বলা হয়েছে 1 মাস পরে তার কত টাকা ঋণ থাকবে, তাহলে 1 মাস পরে তার কত টাকা ঋণ থাকবে, তারপর 2 মাস পরে তার কত টাকা ঋণ থাকবে, 3 মাস পরে তার কত টাকা ঋণ থাকবে। এখন 1 নম্বরটি সমাধান যেভাবে করবা, প্রথম মাস বা 1/12 বছর, তাহলে প্রথম মাস 1 মাস মানে কি, বছরে রূপান্তর করতে গেলে 12 মাসের কি হবে, 1 মাস হবে, তাহলে এখানে 1/12। বছরের মুনাফার হার, তাহলে মুনাফার হার যেটা দেওয়া আছে তার সাথে গুণ করতে হবে, তাহলে 11% গুণন হচ্ছে 1/12, গুণ করলে হয় 11/100%। তাহলে 100%, এখানে দেখো কি করব আমরা, এই যে 11 এখানে 12 গুণন এখানে 100, এটা হবে, কিন্তু এটা কিন্তু ভুল হয়েছে, তোমরা এটা সংশোধন করে নিবা। এরপরে চক্রবৃদ্ধি হারে 1 মাস পর ঋণ, তাহলে চক্রবৃদ্ধি হারে 1 মাস পর ঋণ কি, আমরা চক্রবৃদ্ধি হারের সূত্রটা জানি কি, এ সমান পি এখানে ইন্টু হচ্ছে যে 1 যোগ আর, মানে 1 যোগ আর পাওয়ার এন, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। আর এখানে ঋণের পরিমাণ হচ্ছে যে পি সমান 50,000 টাকা। মুনাফার হার আর সমান হচ্ছে যে 11/1200। তারপর হচ্ছে যে সময় এন সমান হচ্ছে যে এখানে 1, কারণ যেহেতু 1 মাস, তাহলে এখানে আমরা এখানে পাওয়ার দিলে যে এখন একে মানে কোনো কিছুর উপর পাওয়ার যদি 1 হয় মানে ওই সংখ্যাটা হয়। এটা কি করব, 11 দিয়ে মানে 11কে কি দিয়ে ভাগ করব, 1200 দিয়ে ভাগ করে যে মানটা পাবো তার সাথে 1 যোগ করব, যোগ করে এটার সাথে গুণ করব, গুণ করলে হয় 50,458.3 টাকা। এখন 1 মাস পরে এই যে 12,000 টাকা ঋণ পরিশোধ করলে অবশিষ্ট ঋণ, তাহলে অবশিষ্ট ঋণ কি, আগে আমাদেরকে কি মূলধন চক্রবৃদ্ধি মূলধনটা বের করব, বের করার পরে আগে কি করব, ঋণের টাকাটা পরিশোধ করব, তাহলে বাকি থাকে কত, 38,458.33 টাকা। একইভাবে দ্বিতীয় মাসের ক্ষেত্রেও আমরা বের করব, তাহলে 1 মাসের ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট এত টাকা, 38,000, মানে এই টাকাটা অবশিষ্ট ছিল, তাহলে অবশিষ্ট টাকা এত, চক্রবৃদ্ধি হারে 2 মাস পর ঋণ। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব একইভাবে, তাহলে ঋণের পরিমাণ 50,000 থেকে কত কমে আসলো, এই যে 38,458 চলে আসলো কিন্তু। আর এখানে দেখো এন হচ্ছে 1 বছর, মানে এই যে এখানে কয় মাস, এটা কিন্তু প্রথম মাস আমরা বাদ দিয়ে দিয়েছি, তাহলে পরের মাস মানে কি 1 মাস, দ্বিতীয় মাসে হচ্ছে যে এখানে একই হবে, এখানে বছরটা হবে না। আর এর মান কত, 11/1200। তাহলে এখন মানগুলো বসিয়ে দিয়ে গুণ করলে হয় 38,810.86 টাকা। এখন সুতরাং অবশিষ্ট ঋণ, এখান থেকে আবার কি করব, 12,000 টাকা যেহেতু মাসিক কিস্তি, তাহলে বাদ দিয়ে দিব, তাহলে থাকে কত, এখানে 26,810.86 টাকা। এখন তৃতীয় মাসে, এখন আমার তৃতীয় মাসে এটা কি হবে, ঋণের পরিমাণ হবে, তো দ্বিতীয় মাসে ঋণ পরিশোধ করার পর অবশিষ্ট ঋণ 26,810.86 টাকা। তাহলে চক্রবৃদ্ধি হারে 3 মাস পর ঋণ, এখন 3 মাস পর ঋণ কি হচ্ছে, এখন আমরা এই যে দেখো ঋণ হচ্ছে 26,810.86 টাকা, মুনাফার হার একই আর সময়ও একই, মানগুলো বসিয়ে গুণ করলে হয় 27,056.63 টাকা।
এখন অবশিষ্ট ঋণ কি থাকবে, তাহলে এই যে টাকা থেকে আমরা কিস্তিটা বাদ দিব, কিস্তি 12,000, তাহলে সুতরাং অবশিষ্ট ঋণ 27,056.63 থেকে 12,000 বিয়োগ করব, বিয়োগ করলে হয় 15,000, এখানে 56.63 টাকা। এটাই হচ্ছে উত্তর। এভাবেই এই অঙ্কগুলো সমাধান করবা। তাহলে আজকে এ পর্যন্ত, এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের অঙ্কগুলোর সমাধান প্রদান করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।